আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি, পর্ব 50। রাতের অন্ধকারে জিপটি ছুটে চলছে রাঙামাটির পাহাড়ি পথ ধরে। ঘড়ির কাঁটা 7টা 30 থেমে থাকলেও রায়ানের হৃদস্পন্দন দ্রুততর হচ্ছে প্রতি মুহূর্তে। সেনানিবাসে ফিরে সে তার যুদ্ধক্ষেত্রের পোশাক পাল্টে ফেলেছিল বটে, কিন্তু তার দেহে এখনও লেগে রয়েছে যুদ্ধের ছাপ। সেন্ট মার্টিনের রক্তাক্ত মাটি থেকে ফেরার পরই এখানকার ডাক্তাররা তার ক্ষতগুলো আরও ভালোভাবে পরিষ্কার করে ঔষধপত্র দিয়েছিলেন। সে শরীরের দাবি উপেক্ষা করে বিশ্রামের তাগিদ অগ্রাহ্য করে ছুটে গিয়েছিল শহীদদের শোকসভায়। সেখানে অংশ নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাহিদের পরিবারকে সান্ত্বনা দিয়ে তাদের বাড়ি পর্যন্ত জাহিদের লাশ পৌঁছে দিয়ে এসেছে। এরপরই জীবনের মোড় ঘুরে গেল। নিকিতার উপস্থিতির খবর পেয়ে সে যেন নতুন প্রাণ পেল। শরীরের তাজা ক্ষতগুলো নিয়েই এখন ছুটে চলেছে প্রেমের টানে নিকিতার দিকে। এমন আনন্দময় যাত্রা সে আগে কখনো করেনি। নিকিতা যে তার জন্য অপেক্ষা করেছে, উদ্বিগ্ন হয়েছে, অশ্রু বিসর্জন করেছে, এই ভাবনাই রাইয়ানকে উদ্বেলিত করছে। তার মনে একটু একটু করে দৃঢ় বিশ্বাস জন্মাচ্ছে নিকিতা এখনও তাকে ভালোবাসে, গভীরভাবে ভালোবাসে। রাইয়ান চোখ বুজল। জিপের ঝাঁকুনিতে দোল খাচ্ছে তার দেহ। নিকিতার মুখখানি ভেসে উঠল মনের পর্দায়। চোখের কোণের হাসি, ঠোঁটের বাঁকে লুকিয়ে থাকা অভিমান, কপালের গভীর ভাঁজে ঢাকা উদ্বেগ। যুদ্ধক্ষেত্রের প্রতিটি মুহূর্তে মৃত্যু ছিল সহচর। বুলেটের শব্দে, বোমার বিস্ফোরণে, সহযোদ্ধাদের আর্তনাদে প্রতি মুহূর্ত ছিল অনিশ্চিত। সেই ভয়াবহ পরিস্থিতিতেও তার মনে একটাই প্রার্থনা ঘুরপাক খেত, একবার, শুধু একবার নিকিতার মুখ দেখার সুযোগ পেলে বেঁচে যেত সে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও সেই মুখখানি ছিল তার একমাত্র সান্ত্বনা, একমাত্র আশ্রয়। আর এখন মাত্র 2 ঘন্টার ব্যবধান। এই স্বল্প সময়ের মধ্যেই সে দেখতে পাবে তার প্রিয় মুখখানি। কল্পনায় দেখা সেই মুখ নয়, বাস্তবে, সামনাসামনি। রাইয়ান হাসছে, আবার তা মিলিয়ে যাচ্ছে। কখনো সে নিজের মনেই কিছু বলে উঠছে, আবার পর মুহূর্তেই ঠোঁট কামড়ে চুপ করে যাচ্ছে। হাতের আঙুলগুলো অস্থিরভাবে নাচছে কোলের ওপর। ড্রাইভার প্রথমে ভাবলেন স্যারের শরীরটা বুঝি ভালো নেই, তবে মানুষটার চোখে মুখে যে আনন্দের ছটা, তা দেখে তিনি বুঝতে পারলেন ব্যাপারটা অন্য কিছু। আর চোখে তাকিয়ে দেখলেন রায়ানের এই অদ্ভুত আচরণ। হঠাৎ রায়ানের নজর পড়ল ড্রাইভারের দিকে। লোকটা মুচকি হেসে তাকিয়ে আছে তার দিকে। এক মুহূর্তের জন্য রায়ান হকচকিয়ে গেল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে সে চেনা কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বরে বললেন, "কি ব্যাপার মিয়া? রাস্তার দিকে নজর দাও। গাড়ি চালানোর সময় এদিক ওদিক তাকানো ঠিক না।" ড্রাইভার তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিলেন রাস্তার দিকে। তার ঠোঁটের কোণে লুকিয়ে রইল একটু চতুর হাসি। রাইয়ান এবার গম্ভীর হয়ে বসল, চেষ্টা করল যাতে কোনো আবেগ প্রকাশ না পায় তার মুখে। প্রতি মুহূর্তে নিকিতার কথা ভেবে তার বুকের ভেতরটা টগবগ করে ফুটছে। বাইরে থেকে দেখলে মনে হবে একজন কঠোর সেনা অফিসার বসে আছে, কিন্তু ভেতরে ভেতরে সে একজন উতলা প্রেমিক। রাতের অন্ধকারে সুইস মাউন্টেন রিসোর্ট রহস্যময় স্বপ্নলোকে পরিণত হয়েছে। পাহাড়ের গায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কটেজগুলো এখন নিস্তব্ধ, শুধু কয়েকটি জানালায় মৃদু আলো জ্বলছে। রিসোর্টের সীমানা ছাড়িয়ে একেবারে পাহাড়ের চূড়ায় একটি নির্জন স্থান। সেখানে ঘন সবুজ গাছপালা চারিদিকে দাঁড়িয়ে। এই নির্জনতার মাঝে বসে আছে নিকিতা, তার কটেজ থেকে অনেকটা দূরে। প্রায় 10 মিনিটের হাঁটা পথ পেরিয়ে সে এসেছে এখানে। তার মুখ এখন শুকনো মরুভূমির মতো। চোখের কোণে শুকিয়ে গেছে অশ্রুর নদী। ঠোঁটের কোণে জমে আছে অব্যক্ত কথার পাহাড়। সামনে জ্বলছে একটি কাঠের আগুন। লাল কমলা শিখাগুলো নাচছে হাওয়ায়।
ছায়া আলোর খেলা চলছে নিকিতার মুখে। তার দৃষ্টি দূরের অন্ধকারে নিবদ্ধ। পাহাড়ের এই চূড়া থেকে দেখা যায় নিচের ঘুমন্ত উপত্যকা আর দূরে আঁকাবাঁকা পথ যা রিজোর্টে এসে মিশেছে। চারিদিকের গাছপালা থেকে ভেসে আসছে রাতের পোকামাকড়ের ডাক, মাঝে মধ্যে কোনো পাখির ডানা ঝাপটানোর শব্দ। এই প্রাকৃতিক পরিবেশে নিকিতা একাকার হয়ে গেছে, একই সঙ্গে বিচ্ছিন্ন ও সংযুক্ত। আগুনের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে তার চোখের তীব্র প্রত্যাশা। সে কিছু একটা চাইছে, কোনো শব্দ, কোনো সংকেত বা কোনো কথা যা তার জীবনকে আবার আলোকিত করে তুলবে। নীরবতা ভেঙে আনুর কণ্ঠস্বর ভেসে এলো। সে ভদ্র করুণ স্বরে বলল, আপা, ঘুমিয়ে পড়ুন, অনেক ধকল গেছে, আপনি খুব ক্লান্ত। নিকিতা নীরব। তার চোখে তাকালে মনে হয় সেই পৃথিবীতে নেই, কোথাও দূরে হারিয়ে গেছে। ভোরের পর থেকে তার চোখে আর জল নেই। কান্নার বদলে স্তব্ধতা তাকে গ্রাস করেছে। রায়ানের সঙ্গে দেখা না হওয়ার পর থেকে সে নিজের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করছে। কেন সে আর চেষ্টা করল না দেখা করার? উত্তর নেই। যন্ত্রের মতো অনেকক্ষণ বন্দরে বসে থাকা, নাদিম ভাইয়ের কাছ থেকে টাকা নেওয়া, চট্টগ্রামে কেনাকাটা, সবই একটা স্বপ্নের মতো। সে যেন একটা রোবট যা প্রোগ্রাম করা কাজগুলো করে যাচ্ছিল, কিন্তু তার মধ্যে কোনো প্রাণ নেই। রাঙামাটির এই প্রকৃতির কোলে সে আশ্রয় খুঁজতে এসেছে, অথচ তার ভেতরের প্রকৃতি, তার মন, তার শরীর, তার আত্মা সবই স্তব্ধ। একটা ঝড় বয়ে গেছে তার ভেতর দিয়ে, আর পেছনে ফেলে গেছে শুধু ধ্বংসস্তূপ। আনু উত্তরের আশায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর নীরবে সরে গেল। নিকিতা ধীরে ধীরে ফোনটা বের করল। স্ক্রিনে ফুটে উঠল রায়ানের ছবি। তার চোখ পলকহীন। সে তাকিয়েছিল ছবির দিকে। তার আঙুল আলতো করে ছুঁয়ে গেল স্ক্রিনের রায়ানের মুখ। রিজোর্টের প্রধান ফটকে একটি সামরিক জিপ এসে থামল। নামল মেজর রায়ান। রিসেপশনের আলো জ্বলছে। ভেতরে ঢুকতেই কাউন্টারের পেছনে বসা যুবক চমকে উঠল। স্যার, মেজর রায়ান স্যার। যুবকটি উঠে দাঁড়িয়ে স্যালুট করল। স্যার, আপনি আমাদের। রায়ান হাত তুলে তাকে থামিয়ে দিল। নিকিতা সাইফ। কোন কটেজে আছেন তিনি? জি স্যার, হিলটপ কটেজ নম্বর 7। কিন্তু? যুবকটি একটু ইতস্তত করল। কিন্তু? তিনি এখন কটেজে নেই স্যার, পাহাড়ের চূড়ায় গেছেন। কতক্ষণ হলো? অনেকক্ষণ স্যার, বিকেল থেকেই ওখানে। রায়ান দ্রুত পা বাড়ালো কটেজের দিকে। হিলটপ কটেজগুলো সবচেয়ে উঁচুতে, সিঁড়ি বেয়ে উঠতে হয়। কটেজ 7-এর সামনে এসে থামল সে। পাশের কটেজের বারান্দায় একজন তরুণ দাঁড়িয়েছিল। রায়ানকে দেখে সে চমকে উঠল। আপনি? আনু কথা শেষ করার আগেই রায়ান জিজ্ঞেস করলেন, নিকিতা কোথায়? আনু নীরবে হাত তুলে দেখিয়ে দিল পাহাড়ের চূড়ার দিকে। রায়ান দেখল অনেক উঁচুতে একটি ক্ষীণ আলোর আভা, কাঠের আগুন জ্বলছে বোধ হয়। সে আর দাঁড়ালো না, দ্রুত পায়ে এগিয়ে চলল চূড়ার দিকে। পথটা সরু, দুপাশে ঘন গাছপালা। রাতের অন্ধকারে পথ চেনা কঠিন। প্রতিটি পদক্ষেপে তার বুক দুরু দুরু করছিল। শরীরের ক্ষতগুলো টনটন করে উঠল, যা সে গ্রাহ্য করল না। যত ওপরে উঠছে ততই স্পষ্ট হচ্ছে আগুনের আভা। হঠাৎ একটা মোড় ঘুরতেই সে থমকে দাঁড়ালো। তার চোখের সামনে যে দৃশ্য তা তাকে স্তব্ধ করে দিল। সামনেই, মাত্র কয়েক গজ দূরে, কাঠের আগুনের পাশে বসে আছে নিকিতা। আগুনের লাল কমলা আভায় তার মুখের এক পাশ আলোকিত, অন্য পাশটা ছায়াচ্ছন্ন। তার হাতে ফোন। সে একদৃষ্টে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে। স্ক্রিনে তারই ছবি। তার জীবনের সমস্ত অর্থহীনতা যেন এই একটি মুহূর্তে সার্থক হয়ে উঠল। যুদ্ধক্ষেত্রে যে জীবন রক্ষা পেয়েছে, সেই জীবন ধন্য হয়ে গেল। ধন্য হলো তার চোখ, যা আবার নিকিতাকে দেখতে পেল। ধন্য হলো তার বেঁচে থাকা, যা আজ এই মুহূর্তের জন্য সার্থক।
বুকের ভেতর তার হৃৎপিণ্ড পাগলের মতো নাচছে। যুদ্ধক্ষেত্রের সমস্ত ভয়, সমস্ত আতঙ্ক সে সামলে নিয়েছিল, কিন্তু এই মুহূর্তে তার বুকের স্পন্দন নিয়ন্ত্রণ করতে পারছে না। এই দৃশ্য সে দেখে যেতে চায় অনন্তকাল ধরে। এই একটি মুহূর্তে থমকে থাকুক সারাটা জীবন। নিকিতার কানে পাতার মর্মর শব্দ ভেসে এলে সে যান্ত্রিকভাবে ঘাড় ফেরালো। তখনই যেন পৃথিবীর সমস্ত শব্দ থেমে গেল। শুধু দুটি হৃদয়ের স্পন্দন ছাড়া আর কোনো শব্দ নেই। নিকিতা উঠে দাঁড়ালো। রাইয়ান এই অবস্থায় তাকে খুঁজে এই অবধি চলে এসেছে। তার বুকের ভেতর যে সমুদ্র এতক্ষণ নীরব ছিল তা আবার উত্তাল হচ্ছে। ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছে হৃদয়ের পাড়ে। রায়ান ধীরে ধীরে এগিয়ে এলো। নিকিতা নিজেকে শক্ত করে দাঁড় করালো। সে নিজেকে অটল রাখার চেষ্টা করলো। দুজোড়া চোখ এখন একে অন্যের মধ্যে ডুবে গেছে। রায়ানের চোখে চিরচেনা ভালোবাসার আভা, নিকিতার চোখে অশ্রুর ঝাপসা আবরণ। দুজনেই জানে তাদের হৃদয়ের গভীরে লুকিয়ে আছে উন্মাদ ভালোবাসা। প্রতিটি মুহূর্তে তারা একে অন্যের জন্য পাগল হয়ে উঠছে, কিন্তু কি এক অদৃশ্য বাঁধন তাদের পেছনে টেনে রাখছে। দুজনেই চায় ছুটে গিয়ে একে অন্যকে জড়িয়ে ধরতে, কিন্তু পারছে না। কাঠের আগুনের শিখা নাচছে তাদের চারপাশে। সেই আলো আঁধারি পরিবেশে দুটি প্রেমিক হৃদয় দাঁড়িয়ে আছে নিঃশব্দে। তাদের চোখে ভাসছে হাজারো অব্যক্ত কথা, হৃদয়ে জমে আছে অগণিত অনুভূতি। মুখে কোনো শব্দ নেই, শুধু নীরব চাউনি আর দুটি বুকের অব্যক্ত কান্না। রায়ান কাছে এসে দাঁড়াতেই নিকিতা দ্রুত মুখ ঘুরিয়ে নিল। তার চোখের কোণে টলটল করছে অশ্রুর ফোঁটা। সেই অশ্রু লুকাতে গিয়ে সে তাকালো নিচের উপত্যকার দিকে, যেখানে রাতের আধার ধীরে ধীরে আরও গাঢ় হচ্ছে। হৃদয়ের ভেতর ঝড় বইছে, আর বাইরে অসহ্য নীরবতা। রায়ান নিঃশব্দে দাঁড়িয়ে, তার চোখে নিকিতার প্রতিটি ভঙ্গি ছবির মতো আঁকা হয়ে যাচ্ছে। চাঁদের আলোয় নিকিতার মুখ আরও স্পষ্ট, তার চোখের পাতায় কাঁপুনি, ঠোঁটের কোণে অব্যক্ত কথার ভিড়। হঠাৎ নিকিতা চোরা চোখে তাকালো রায়ানের দিকে। দেখল সে এখনও তার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে এমন এক গভীর আকুলতা, এমন এক নীরব আবেদন যে নিকিতার বুকের ভেতরটা মুচড়ে উঠল। একটা অজানা অস্বস্তি ছড়িয়ে পড়ল তার সমস্ত শরীরে। দুজনের মনেই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে ভাঙবে এই নীরবতা? কে প্রথম উচ্চারণ করবে সেই কথাগুলো যা এতক্ষণ বুকের ভেতর চাপা পড়ে আছে? নাকি এভাবেই মিলিয়ে যাবে আজকের এই রাত? অব্যক্ত থেকে যাবে সব কথা। প্রথমে নিকিতার বুকের ভেতর থেকে কথাগুলো বেরিয়ে এলো অনিচ্ছাকৃতভাবে। কণ্ঠে কৃত্রিম হাসি মিশিয়ে বলল, রাতের বেলায় উপত্যকাটা কেমন রহস্যময় লাগে। কথাটা বলেই নিজের ভুল বুঝতে পারল। তার তো জিজ্ঞেস করা উচিত ছিল রায়ানের শরীর কেমন আছে, কেমন আছে তার ক্ষতগুলো। রায়ান তার গভীর দৃষ্টি নিকিতার মুখে স্থির রেখে ধীরে ধীরে বলল, অনেক কিছুই রহস্যময়। কিছু রহস্য আমরা বুঝতে পারি, কিছু বুঝতে চাই না, হয়তো ভয় পাই সত্যটা জানতে। তার কণ্ঠের গভীরতায় নিকিতার চোখ অস্থির হয়ে উঠল। সে চারপাশে তাকাতে লাগলো, যেন হারিয়ে যাওয়া কোনো উত্তর খুঁজছে। তারপর আবার অজান্তেই বলে ফেলল, যুদ্ধের পর নাকি অনেক সৈনিক ঘুমাতে পারে না রাতে। কে বলল তোমাকে? নিকিতা তার নিজের আঙুলগুলো জড়িয়ে ধরল, নিজের অস্থিরতা লুকোতে চাইছে। শুনেছি যুদ্ধের পর সৈনিকরা একটু বদলে যায়। শুধু যুদ্ধ নয়, কিছু মানুষও বদলে দেয়। নিকিতা আকাশের দিকে তাকালো। তার চোখে জমে থাকা অশ্রু তারাদের আলোয় ঝিকমিক করছে। এই তারাগুলো কত দূরে, কিন্তু কত কাছে মনে হয়। ঠিক মানুষের মতো দেখা যায়, কিন্তু ধরা যায় না।
রাইয়ান নিকিতার দিকেই তাকিয়েছিল। কিছু কিছু দূরত্ব এমনই হয়, যত কাছে যেতে চাই ততই যেন দূরে সরে যায়। নিকিতার কণ্ঠ কেঁপে উঠল। তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত, নিজের যত্ন নেওয়া উচিত। কথাগুলো বলতে গিয়ে তার গলা ভারী হয়ে এলো। সব সুস্থতা বিশ্রামে পাওয়া যায় না নিকিতা। নিকিতা এবার সাহস করে সোজা তাকালো রায়ানের চোখে। তার নিজের চোখে জল টলটল করছে। তবে কোথায় পাওয়া যায় সেই সুস্থতা, যেখানে হৃদয় শান্তি পায়? রায়ান থামল। নিকিতা নিজের একটা হাত অন্য হাতে এমন শক্ত করে চেপে ধরল যে আঙুলগুলো সাদা হয়ে গেল। তার কণ্ঠে কাঁপুনি। শান্তি পেয়েছ? রায়ান ধীরে ধীরে এগিয়ে এলো। দূরত্ব কমে এলো আরও। তার চোখে অসহায় আবেদন। তুমি বলো, পেয়েছি কি? নিকিতা মাথা তুলে তাকালো। রায়ানের মুখের ক্ষতগুলো দেখে তার বুকের ভেতরটা মুচড়ে উঠল। রায়ানের কণ্ঠ এক আবেগে ভারী। প্রতি রাতে চাঁদ দেখে ভাবতাম তুমিও চাঁদ দেখছো। সেই ভাবনাতেই সান্ত্বনা পেতাম। মনে হতো কোনোভাবে না কোনোভাবে আমরা একসঙ্গেই আছি। নিকিতার চোখে জল গড়িয়ে পড়ল। সে তা মোছার চেষ্টাও করল না। বলল, আজ তো চাঁদটা এক, কিন্তু মনটা কেন এখনো খাঁচায়? কারণ কিছু বন্দি থাকে মুক্তির অপেক্ষায়। নিকিতার কণ্ঠ এখন প্রায় ফিসফিস। কিছু যুদ্ধ কি কখনো শেষ হয় না? শেষ হয়। রাইয়ান থামল। তারপর আস্তে আস্তে বলল, যখন দুপক্ষই হার মানে। নিকিতার চোখে এখন অশ্রুর বদলে একরাশ বেদনা। আর যদি যদি এক পক্ষ আগেই হেরে থাকে? রায়ানের কণ্ঠে এবার একটা করুণ আবেদন। তবে অন্য পক্ষ কেন এখনো লড়ে যাচ্ছে? নিকিতার চোখ আবার অশ্রু গড়িয়ে পড়ল। তার কণ্ঠ ভেঙে পড়ার মুখে। হয়তো হয়তো সে জানে না কিভাবে অশ্রু নামাতে হয়। রায়ান আস্তে আস্তে এগিয়ে এলো। তার দুই হাত উঠে এলো নিকিতার গালে। সেই স্পর্শে নিকিতার সারা শরীর শিরশির করে উঠল। তার বুকের ভেতরটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। রায়ানের কণ্ঠ আবেগে ভারী। আমি ভুল করেছি নিকিতা, তোমার চোখের ভাষা পড়তে পারিনি। নিকিতার ঠোঁট কাঁপছে। এখন কি পড়তে পারছো? দুজনের চোখ মিলল। সেই দৃষ্টিতে কত কথা। রায়ানের ঠোঁটে এক টুকরো অসহায় হাসি ফুটল। তোমার চোখগুলো আমি যা শুনতে চাই তাই বলে। কি বলে? কণ্ঠে কাঁপুনি। যে কথাটা তোমার ঠোঁট কখনোই বলতে পারেনি। রায়ানের আঙুল নিকিতার গালের অশ্রু দিল। নিকিতার চোখের বাঁধ ভেঙে পড়ল। এ যেন সুখ আর দুঃখের এক অদ্ভুত মিশ্রণ। তার কণ্ঠ ভারী। কেন মানুষ এত ভয় পায় নিজের অনুভূতি প্রকাশ করতে? কেন আমরা নীরবতাকে এত বেশি ভালোবাসি? রায়ানের চোখেও জল। কারণ নীরবতায় কখনো প্রত্যাখ্যান নেই, কিন্তু কথায়। নিকিতা আবেগে মুখ ফিরিয়ে নিল। তার কণ্ঠে অভিমানের সুর। প্রত্যাখ্যান? শুধু প্রত্যাখ্যানই দেখা উচিত? চোখের ভাষা পড়তে পারেনি? রায়ান আলতো করে মুখটা নিজের দিকে ফেরালো। তার কপাল নিকিতার কপাল ছুঁয়ে বলল, হয়তো বুঝেছি তোমার প্রতিটি অভিমান, প্রতিটি চাউনি, প্রতিটি নিঃশ্বাসে যা লুকিয়ে আছে সব বুঝেছি, কিন্তু নিশ্চিত হতে পারিনি। নিকিতার সহ্য করতে না পেরে পেছন ফিরে পালাতে চাইল। রায়ান পেছন থেকে তার কোমর জড়িয়ে ধরল। নিকিতার থর থর করে কেঁপে উঠল। রায়ানের কণ্ঠে অশ্রু। এভাবে পালিয়ে কত দূর যাবে? যেখানেই যাও তোমার হৃদয় কি তোমার পিছু ছাড়বে? নিকিতা ছটফট করে উঠল। ছাড়ো রায়ান, তোমাকে আর হারানোর সাহস নেই। রায়ানের আলিঙ্গন আরও দৃঢ় হলো। জোর করে ধরে রাখা যায়? নিকিতার কণ্ঠে মিনতি। এটা জোর নয়,
এটা দুর্বলতা। রায়ানের নিঃশ্বাস লাগলো নিকিতার ঘাড়ে। নিকিতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আমাকে এভাবে দুর্বল করে দিলে আমি কিভাবে যাব? তোমার যাওয়ার রাস্তাগুলো আমি আগেই বন্ধ করে দিয়েছি। আমি ছাড়া তোমার কোনো পথ নেই। এত স্বার্থপর হতে পারলে? নিকিতার কণ্ঠে অভিমান। যুদ্ধক্ষেত্রে শিখেছি, যা সবচেয়ে মূল্যবান তা কখনো ছাড়তে নেই, যদি সে নিজেই চলে যেতে চায়। নিকিতার শেষ প্রতিরোধ। রাইয়ান নিকিতাকে আরও কাছে টেনে নিল, যেন নিজের সঙ্গে পিষে ফেলতে চাইছে। তার চোখ বলছে সে যেতে চায় না। নিকিতার বুক ফেটে কান্না বেরিয়ে এলো। রায়ানের বুকের উষ্ণতা, তার কণ্ঠে ভালোবাসার সুর, সব কিছু মিলে তাকে পাগল করে তুলছে। গতকালের স্মৃতি তার মনে ভেসে উঠল। কাপা কণ্ঠে বলল, ওই খবরটা শুনে আমার বারবার অনুশোচনা হচ্ছিল। আমি কেন তোমাকে আগেই সব বলিনি? আমার কথা না শুনে তুমি চলে যেতে পারো না। রায়ানের কণ্ঠে অনন্ত ধৈর্য। এখন বলতে পারো। এখন তো অনেক দেরি হয়ে গেছে। নিকিতার কণ্ঠে অনুতাপ। রাইয়ান নিকিতাকে নিজের দিকে ঘুরিয়ে তার আঙুল দিয়ে নিকিতার চোখের জল মুছে দিল। যে হৃদয় এতদিন অপেক্ষা করেছে, সে কি কয়েক মুহূর্তের জন্য আরও অপেক্ষা করতে পারে না? নিকিতার কণ্ঠে আবেগ। তুমি এখনও অপেক্ষা করছো? কিছু প্রতীক্ষা শেষ হয় না, শুধু পূর্ণতা পায়। নিকিতার চোখে এখন আর লজ্জা নেই, ভয় নেই, জড়তা নেই। শুধু আছে অকপট স্বীকারোক্তির আকুলতা। যদি বলি আমার হৃদয়ে এখনও সেই একই অনুভূতি। রায়ানের চোখে জ্যোৎস্নার আলো প্রতিফলিত হলো। তবে আমি বলবো, আমার হৃদয়ও তোমার জন্য একইভাবে স্পন্দিত হয়। নিকিতার চোখে জল, কণ্ঠে অভিমান। কেন এত সহজ তোমার কাছে? কেন এত সহজে ক্ষমা করে দিলে আমায়? রাইয়ান তার কপালে একটু চুমো দিল। কারণ ভালোবাসা কখনো কঠিন হয় না, কঠিন হয় শুধু স্বীকার করা। সেই মুহূর্তে নিকিতার সমস্ত দ্বিধা, সমস্ত সংশয় মুছে গেল। এ মানুষকে সে আর বঞ্চিত করতে পারবে না। এ মানুষ থেকে সে আর দূরে থাকতে পারবে না। তার ইহজীবন এই মানুষের নামে সমর্পণ না করে সে কোথাও শান্তি পাবে না। নিকিতা রাইয়ানকে এমন শক্ত করে জড়িয়ে ধরল যেন আর কখনো ছাড়বে না। দুজনের চোখের জলে ভিজে যাচ্ছে একে অন্যের পোশাক। সেই অশ্রু আর বেদনার নয়, এ অশ্রু পূর্ণতার, যে পূর্ণতা শুধু দুটি প্রেমিক হৃদয়ই অনুভব করতে পারে।